হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো মিশন মাধ্যমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের ইংলিশের থার্ড লেকচার, কিসের উপর না? আওয়ার রানওয়ে কাইটের উপর, ইউনিট 3। আজকের দিনটা হলে তোমাদের এটা শেষ হয়ে যাবে। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আখি বিশ্বাস। তো চলো আজকে তোমাদের ইউনিট 3 শুরু করছি। তো ইউনিট 3 শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে রাখি, যে তোমাদের যেহেতু এই যে আওয়ার রানওয়ে কাইট এই ছোট্ট গল্পটি থেকে তোমাদের মাধ্যমিক 2026-এ প্রশ্ন এসেছিল। তো তোমাদের মধ্যে অনেকে যারা পড়তে চাইছো না তারা এটাকে স্কুলের পরীক্ষার মতো করে পড়ে স্কিপ করতে পারো, কিন্তু আমার মতে যারা পরিপূর্ণ নাম্বার পেতে চাইছো মাধ্যমিকে বা মাধ্যমিক নিয়ে অনেক সিরিয়াস রয়েছো, তারা কিন্তু কোনোভাবে এটাকে স্কিপ করো না, কারণ রিপিটেশন হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি তোমরা চাও তাহলে এড়িয়ে যেতে পারো, কিন্তু পরিপূর্ণ নাম্বার পেতে গেলে তোমাদেরকে এটা পড়তেই হবে। তাই আমি বলবো স্কিপ কোনোভাবে করো না। খুব ভালো একটা গল্প, যেটা তোমাদের ভালোই লাগবে। আমার তো খুব বেশি ভালোই লেগেছিলো মাধ্যমিকের টাইমে। তো চলো এটা ইউনিট 3 শুরু করি। আ মান্থ লেটার, এক মাস পরে, আর লেটার একটা চিঠি কেম ফর ফাদার, বাবার জন্য এসেছিল। আফটার হি ফিনিশ রিডিং ইট, এটাকে পড়া তিনি শেষ করার পরে, হিজ আইস, তার চোখ, লুকড অ্যাজ, মনে হচ্ছিল, ইফ, যেন, হি হ্যাড বিন ক্রাইং, তিনি কাঁদছেন। তার চোখ দেখে মনে হয়েছিল তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়ির জন্য কি হয়েছে, তোমাদের ঘুড়ির কি হয়েছে, তোমরা কি সেটা জানতে চাও? হি সেড, তিনি জিজ্ঞাসা করেছিলেন বা বলেছিলেন। দেন তারপর হি স্যাট ডাউন, তিনি বসে পড়েছিলেন, বিসাইড আস, আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস, এবং আমাদের বলেছিলেন, দ্য হোল স্টোরি, সম্পূর্ণ গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার, যে গল্পটা এবার স্টার্ট হচ্ছে। ফাদার হ্যাড এ ব্রাদার, বাবা ছিল একজন ভাই, অ্যান্ড এ সিস্টার, এবং একজন বোন। হি হ্যাড কোয়ারেলড, তিনি ঝগড়া করেছিলেন, উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পরে, হি ফেল সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন, অ্যান্ড, এবং, হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার, তিনি তার ভাইকে খুঁজে পেয়েছিলেন, হ্যাড ডাইড, মৃত অবস্থায়, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তারপর কি হচ্ছে দেখো, দ্য later father had received was from his sister, যেই চিঠিটা তিনি কিছুক্ষণ মাত্র আগেই তিনি পেলেন, সেটা ছিল তার বোনের পক্ষ থেকে। দ্য লেটার, চিঠিটা, ফাদার হ্যাড জাস্ট রিসিভড, কিছুক্ষণ আগেই যেটা গ্রহণ করলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার বোনের থেকে এটা ছিল। আন্ট এস্থার পিসিমা, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড, যিনি বাস করতেন, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মধ্যদেশে বা দেশের মধ্যভাগে তিনি কয়েকশো মাইল ভেতরে বাস করতেন। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক এবং মিমি জঙ্গলে গিয়েছিল, জঙ্গল থেকে বেরিয়ে আসছিল, দে ডিসকভার, তারা আবিষ্কার করেছিল, দ্য কাইট, ঘুড়িটাকে, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের শীর্ষে বা অনেক উঁচুতে, অ্যান্ড, এবং, ক্যারিড ইট হোম, এটাকে বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন, যখন, দেয়ার মাদার, তাদের মা, স, দেখেছিলেন, দ্য কাইট, ঘুড়িটাকে, প্যাচ উইথ দ্য লেটার, চিঠির সঙ্গে তাপ্পি লাগানো আছে, সেই চিঠির সঙ্গে, শি টার্ন ফেল, তিনি বিবর্ণ হয়ে উঠেছিলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হলো সেই চিঠিটি, শি হ্যাড অনস রিটেন, যেটা তিনি একসময় লিখেছিলেন, টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। তার মানে ক্লড এবং ফিলিপ্পা
আন্ট এস্থারের পেরেন্টসের নাম ছিল। শি নিউ, তিনি জানতেন হু উই মাস্ট বি, আমরা কারা হতে পারি। সো তাই সি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন, অ্যান্ড রোট, এবং লিখে ফেললেন, টু বিগহামপুনকে একটা চিঠি লিখলেন, অ্যান্ড এবং ফাদার রিসিভ দ্য লেটার, বাবা সেই চিঠিটা গ্রহণ করেছিলেন। যেই চিঠিটা এখানে বলা রয়েছে যে ফাদার যেই চিঠিটা সবে মাত্র গ্রহণ করলেন, সেটা কে লিখেছিল না, আন্ট এস্থার। নেক্সট ডে, পরের দিন, ফাদার বাবা ওয়েন্ট, চলে গেলেন, অ্যান্ড ব্রট, এবং নিয়ে এলেন, আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সঙ্গে আন্ট এস্থার পিসিমা, ডিক এবং মিমিকে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্থার পিসিমা ইজ আ ডেয়ার, অনেক প্রিয়, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস, এবং ডিক আর মিমি এত বেশি আনন্দপ্রবণ বা আনন্দদায়ক যে ভাষায় সেটা প্রকাশ করা যায় না, এতটাই তারা আনন্দ উৎসুক টাইপের। তো এই জন্য এরকম কোনো ওয়ার্ড নেই যে তাদের আনন্দটা ফুটিয়ে তোলা যায়। বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট, সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সব কিছুর থেকে ভালো ব্যাপার যেটা হলো দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয়তা রয়েছে। এটা খুব মজার ব্যাপার। তো এই গল্পটা যদি আমি সংক্ষিপ্ত করে বলি না, কি হচ্ছে, একজন বাবা রয়েছে। প্রথম থেকে যদি শুরু করি, ছোট গল্পটি একটা ভাই এবং বোনের গল্প, যারা তাদের বাবার সঙ্গে একটা বিচ্ছিন্ন দ্বীপে একাকীভাবে বাস করত, যারা একটা ঘটনা প্রবাহের মাধ্যমে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া একটা আত্মীয়দের সাথে আবার পুনর্মিলিত হচ্ছে। এটি একটি এমন মর্মস্পর্শী গল্প যেটা আমাদেরকে এই টাইমে দাঁড়িয়ে কি করছে না, আত্মীয়তার মূল্যটা বোঝাচ্ছে। বর্তমান দিনে কি হচ্ছে না, একটা ফ্যামিলিতে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা এবং জাস্ট একটা ছেলে বা মেয়ে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের কি করছে, বর্তমানে যে বাচ্চারা আত্মীয়তাটা নিয়ে ভাবছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তুলছে। একটা বাচ্চার মনে কেমন হতে পারে যে তার একজন খেলার সঙ্গী প্রয়োজন, কথা বলার লোক প্রয়োজন। তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর যেই ব্যাপারটা পুরোটা ঘটছে সেটা একটা কাইটকে নির্ভর করে ঘটছে বলে এই গল্পটিতে কাইটের ব্যাপারটা এতটা বেশি প্রাধান্য পেয়েছে। তো চলো এক্সারসাইজগুলো আমরা ডান করি বা ক্লিয়ার করি। চলো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস 7, এর আগে 6 পর্যন্ত হয়ে গেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বরে কি আছে, এ নম্বরে, আ লেটার কেম ফর ফাদার আফটার আ মান্থ। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ সিস্টার। প্রথমটার মানে কি হচ্ছে দেখো, আ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য যে চিঠিটি এসেছিল, আফটার এ মান্থ, 1 মাস পরে এসেছিল। ফাদার লেফট হোম, বাবা ছেড়ে দিয়েছিলেন বাড়ি, আফটার কোয়ারেলিং উইথ হিজ, কার সঙ্গে ঝগড়া করে ছেড়েছিলেন বাড়ি, উইথ হিজ ব্রাদার হবে, ঠিক আছে, আফটার কোয়ারেলিং হিজ ব্রাদার। তো চলো তারপরে কি হচ্ছে, সি নম্বরে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট, ঘুড়িটাকে ডিক অ্যান্ড মিমি খুঁজে পেয়েছিল অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের শীর্ষে। তারপরে এবার 8 নম্বরে কি বলছে, ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে যে তথ্যগুলো নাও এবং এই চার্টটা বা তালিকাটা পূর্ণ করো, এটাই হচ্ছে এটার মূল বিষয়। তো কী হচ্ছে, ফার্স্টে কি আছে, 1 নম্বরে, এ নম্বরে, পার্সন হু সেন্ড দ্য লেটার, চিঠিটা পাঠিয়েছিল কে পাঠিয়েছিল না, আন্ট এস্থার। তো তোমরা এটা বই দেখে স্পেলিং ঠিক করে লিখে নেবে, কারণ এখানে এভাবে হচ্ছে না, যদি খাতায় করে দেখানো যেত তবে এটা বেশ ভালো হতো। নেম অফ আন্ট এস্থার মাদার, আন্ট এস্থারের মায়ের নাম কি ছিল, ফিলিপ্পা, যেটা কি না আমাদের এখানে অথর বা ন্যারেটারের নাম, সেটাই আন্ট এস্থারের মায়ের নাম, অর্থাৎ ন্যারেটারের ঠাকুমার নাম ন্যারেটারের নামের সঙ্গে মিল ছিল।
এবং ন্যারেটরের যে ঠাকুরদা তার নাম ছিল ক্লড, যেটা তার ভাইয়ের সঙ্গে মিলিয়ে। তো চলো তারপরের কি আছে, টোটাল মেম্বার্স অফ ফ্যামিলি, total number of family members in the narrator's family at present 6। কারা কারা ছিল না, ফার্স্টে ক্লড ফিলিপ্পা ফাদার, তারপরে এসেছিল আন্ট এস্টার, ডিকেন, মিমি। তো 9 নম্বরেরগুলো দেখো কি হচ্ছে। 1 নম্বরে কি আছে, হোয়াট ডিড ফাদার ফাইন্ড, বাবা কি করেছিলেন খুঁজে পেয়ে, হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম, কি খুঁজে পেয়েছিলেন, হোয়েন যখন, হি ওয়েন্ট ব্যাক তিনি ফিরে গিয়েছিলেন, হোম বাড়িতে, ইয়ার্স আফটারওয়ার্ডস কয়েক বছর পরে যখন তিনি বাড়ি গিয়েছিলেন কি খুঁজে পেয়েছিলেন। তো এটার অ্যান্সার কী হবে, তিনি দেখেছিলেন যে তার ভাই মারা গেছে এবং তার বোনকে তিনি খুঁজে পাননি। ইয়ার্স আফটারওয়ার্ডস ফাদার ওয়েন্ট ব্যাক হোম অ্যান্ড ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এই জায়গাটা লিখে দিলে হলো। তারপর সেকেন্ডে কি আছে, ওয়ের ডিড আন্ট এস্টার লিভ, আন্ট এস্টার কোথায় বাস করতেন, আন্ট এস্টার লিভ হান্ড্রেড মাইলস ইনল্যান্ড ছিল মনে হয়, সম্ভবত দেখতে হবে কি না, এস্টার কাকিমা বা পিসিমা তিনি বাস করতেন শত মাইল দূরে, ওই মধ্যদেশে বা মূল ভূখণ্ডে বাস করতেন। তো কী হবে, আন্ট এস্টার লিভড 100 মাইলস ইনল্যান্ড। তারপর 3 নম্বরে কী আছে, ওয়াই ডিড আন্ট এস্টার টার্ন পেল, কেন তিনি বিবর্ণ হয়ে উঠেছিলেন, যখন তিনি দেখেছিলেন এই যে চিঠিটা যেটা তাপ্পি মারা রয়েছে ঘুড়িটার সঙ্গে, সেই চিঠিটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন, এই ব্যাপারটা দেখে তিনি বিবর্ণ হয়ে গেছিলেন। আন্ট এস্টার টার্নড পেল সিইং দ্য লেটার স্টাক অন কাইট as it was the same letter she had once written to her brother, and the names Claude and Philippa were the names of her parents। তো চলো তারপরে কি রয়েছে, 10 নম্বর এক্সারসাইজে কি আছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা আছে সেভাবে এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। 1 নম্বরে কী আছে, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটা বলেছে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার। তো এখানে আমি দুটো জিনিস বলে রাখি, যদি একটা কোয়েশ্চেন করা হয় তাহলে দুইভাবে হয়, একটা WH ওয়ার্ড দিয়ে, একটা নর্মালি কোয়েশ্চেন, হ্যাঁ বা নাতে উত্তর, অথবা একটা বর্ণনামূলক। তো যখন WH কোয়েশ্চেন তৈরি হচ্ছে তখন একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যখন নর্মাল কোয়েশ্চেন তৈরি হচ্ছে, হ্যাঁ বা নাতে উত্তর পাচ্ছি, তখন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট এই 3টে নিয়ে তৈরি হচ্ছে। তো ফার্স্টেরটা যেটা আছে সেটা WH বলতে বলেছে, তাহলে এখানে কি হবে, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এবার বলেছে হোয়ার দিয়ে করতে, তাই কোথায় বাস করে এভাবে আসবে, হোয়ার ডাজ শঙ্খ হ্যাভ হিজ হাউস, কোথায় শঙ্খর বাড়ি আছে, বা হোয়ার শঙ্খ লিভস ইন, হোয়ার শঙ্খ লিভস ইন। তারপর সেকেন্ডে কি আছে, দে হ্যাভ গান টু আ পিকনিক, এটা বলেছে হোয়ার দিয়ে করতে, তাহলে এটা কিভাবে করা যেতে পারে, হোয়ার ডাজ একটা আনতে হতো ফার্স্টেরটায়, কারণ এখানে কি আছে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তো এটা এইভাবে করা যেতে পারতো, কিভাবে না, হোয়ার ডাজ শঙ্খ হ্যাভ হিজ হাউস, এভাবে। আর সেকেন্ডেতে কি হবে, হোয়ার যেহেতু বলেছে তাহলে কি হবে, হোয়ার দে গান টু আ পিকনিক, এরকম। তো চলো তারপরটা কি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা ডিড দিয়ে সিম্পল কোয়েশ্চেন করতে বলেছে, তাহলে কি হবে, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, আমি কি গতকাল স্কুল গিয়েছিলাম, এরকম একটা আসছে। কিন্তু এখানে আই থাকলে সম্ভবত ইউ করাও যেতে পারতো, ডিড আমি নিজেকে কিভাবে কোয়েশ্চেন করব, এটা তো একটা কেমন হয়ে যায় না, তাই এখানে আমরা করতে পারি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তারপরে আছে টিয়া স্টাডিড ইন ক্লাস 10, এটা কি হবে, হুইচ ক্লাস ডাজ টিয়া
স্টাডি ইন হুইচ দিয়ে যেহেতু বলেছে ইনফরমেশন কোয়েশ্চেন করতে, তাহলে কী হবে? হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি ইন। চলো রাইটিং অ্যাক্টিভিটিস কী আছে দেখা যাক। তো এইগুলো তোমরা যদি চাও খাতায় আমি একটা টাইমে করে দিতে পারবো বা আমার আছে লেখা। তো রাইটিং অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো তোমাদের টেক্সটের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো সেই টাইপেরই কিন্তু মাধ্যমিকে দেয়। তোমাদের একটা যে কোনো একটা এমন আসবে যেটা তোমরা টেক্সট থেকে হুবহু প্রায় কমন পেয়ে যাবে, মানে এইরকমই একটা কিছু দেওয়া হবে। আর বাকি দুটো তোমাদের একটু খাটতে হবে, তবে টেক্সটের বাইরের কাঠামো মেনে কোনো কোশ্চেনই থাকবে না, সব কিছু টেক্সটের ভেতর থেকে। তোমাদের শুধু একটু প্র্যাকটিসিং করলে তোমরা কমন পাবে। তো এটা ফার্স্টে কীভাবে কী আছে দেখি। সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ আ সার্টেন টায়ার পাংচার। তোমার সাইকেলের হঠাৎ করে যে চাকা সেটা পাংচার হয়ে গেছে অন ইউর ওয়ে টু স্কুল, তোমাদের স্কুল যাওয়ার পথে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু রিপেয়ার শপ। তোমাকে সাইকেল ঠিক করার দোকানে নিয়ে যেতে হয়েছে। রাইট সাইকেলটাকে রাইট অ্যান্ড ইমেজারি ডায়লগ। তোমাকে একটা কাল্পনিক সংলাপ বা একটা কথোপকথন লিখতে বলেছে। উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ। তোমার মধ্যে এবং যে দোকানদার তার মধ্যে যে কথোপকথন সেটা লিখতে বলেছে। তাহলে কীভাবে তুমি শুরু করতে পারো? ধরো তুমি বললে গিয়ে, হ্যালো উইল ইউ প্লিজ লিসেন টু মি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বা শুনতে পারো? তো শপকিপার হয়তো বলবে, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? Then you will say, the tire of the front wheel of my bicycle has punctured on the way. I am in such a trouble. Will you please repair it? So then he will say, yes, that's my work. Let me see the tire. Then you will be say that thank you. How much it will be cost? ধন্যবাদ আপনাকে, যে কতটা টাকা লাগবে। শপকিপার ঠিক করে দিল অ্যান্ড হি উইল সে দ্যাট ইট উইল কস্ট ইউ অনলি 10 or 15 রুপিস। তার বেশি তো লাগবে না, একটা পাংচারটা ঠিক করতে 10 থেকে 15 টাকা লাগবে অ্যাটলিস্ট। ধরো যদি ম্যাক্সিমাম হয় 20 টাকা, তার বেশি নয়। দেন ইউ উইল সে ফাইন, ঠিক আছে, আই অ্যাম ওয়েটিং, ইউ মে স্টার্ট ইউর রিপেয়ার ওয়ার্ক। দেন তারপর ধরো শপকিপার বলল, আই শ্যাল ট্রাই টু মেন্ড ইট রাইট নাও সো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড ইউর স্কুল ইন টাইম। তুমি তোমার স্কুলে যেতে পারো, এরকম টাইমে আমি সারিয়ে দিচ্ছি। দেন ইউ সে থ্যাংক ইউ, হয়ে গেল, এইটুকুই জিস্ট হলো। তারপরেরটা কী আছে? রাইট আ স্টোরি। একটা গল্প লেখো ইউজিং দ্য গিভেন হিন্টস। যেই হিন্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে গিভ আ টাইটেল টু এ স্টোরি। গল্পটার একটা টাইটেল দিতে বলেছে। তো এটা ফার্স্টে দেখতে পাচ্ছি ক্রো দিয়ে আছে, আর এটা পিস অফ মিট। মানে এই গল্পটা হয়তো তোমরা শুনেছো যে একটা কাক কী করবে না, সে একটা গাছে বসে থাকবে আর একটা শেয়াল নিচ দিয়ে যাবে এবং সে তার যে কাকের ঠোঁটে মাংস টুকরো রয়েছে সেটা দেখে তার লোভ হবে এবং সে বলবে, তোমার কণ্ঠ কি মিষ্টি, গান গাও। যেহেতু শিয়ালটি চালাক, তাই না? তো শেয়াল সেই হিসেবে তাকে গান গাইতে বলবে, আর কাকটা যদি গান গায়ে পড়ে যাবে মুখে। কিন্তু এখানে কিন্তু কাকটা কি করবে? পায়ের নিচে রাখবে মাংস টুকরোটা, তারপরে গান করবে। তো চলো এটার একটা টাইটেল দেওয়া যাক, কী হতে পারে? দ্য ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফক্স, এরকম একটা টাইটেল হতে পারে। তো চলো এটা কিভাবে শুরু করে? ওয়ান্স আপন এ টাইম দিয়ে একটা স্টোরি শুরু করতেই পারো। তো তোমরা এভাবে ঠিক করতে পারো। ওয়ান ডে আ ক্রো ফাউন্ড পিস অফ মিট। একদিন খুঁজে পেয়েছিল মাংস টুকরোটা। ইট স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। সে গাছের ওপরে বসেছিল, ট্রি পেয়ে গেলাম। তারপরে তোমরা লিখতে পারো দ্য পিস অফ মিট ওয়াজ ইন ইটস বিক। তার ঠোঁটের মধ্যে ছিল, এটা এখানে দেওয়াই আছে। তারপরে কি ফক্সের ব্যাপারটা আসছে, তো ধরো এভাবে লিখতে পারো। অ্যাট দ্য টাইম
মানে সেই সময় ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য টি। দ্য ফক্স নোটিস দ্য পিস অফ মিট ইন দ্য ক্রোজ বিক। দ্য ফক্স ওয়াজ রিয়েলি গ্রিডি ছিল। এখানে তুমি যেহেতু একটা কথোপকথন শুরু করাতে চাইছো, তাই এখানে তুমি যে ইগুলো দেবে, প্রোনাউনগুলো যেগুলো দেবে সেগুলো হি অর সি তুমি বসাতে পারো। তো এখানে হি বেশিরভাগ ক্ষেত্রে বসানো উচিত। তো কী হবে, এভাবে হতে পারে হি ওয়ান্টেড টু গেট দ্য পিস অফ মিট। সো দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং আ সং, and then the crow was very intelligent or clever. Then তারপর কি হলো না, the fox expected that the crow would start singing, but the piece of meat would fall from and when it started to singing, the piece of meat would fall from its beak. But the crow had enough wit. এভাবে বলতে পারো, বা লিখতে পারো the crow was very clever. It understood the fox cunning or fox plan. So keeping the meat under its feet, the crow started to sing. The crow was able to fool the fox successfully. And after that, when the fox felt his plan was not working anything, তো সেখানে কি হবে, the fox departed or the fox being foolish he vanished। এভাবে কিছু একটা লিখলে মোটামুটি 100টা ওয়ার্ড হয়ে যাচ্ছে, দেখবে হিসেব করে। তো তোমাদের একটা ধারণা আমি দিলাম, তো এভাবে তোমরা লিখতে পারো। আর তোমরা যদি চাও তাহলে আমি একদিন এটাকে খাতায় করে দিতে পারি। তো আজকের জন্য তোমাদের এখানেই হচ্ছে, আর কিছু নেই। তো তোমাদেরকে আবারও আমি বলছি যে অনেক জায়গায় হয়তো বা কথা কেটে কেটে আসতে পারে, যেহেতু আমি খুবই অনভিজ্ঞ, আমি কোনো জায়গায় তেমনভাবে তো পড়ানো স্টার্ট করিনি, আর এমনিও নিজে ক্লাস 11-এ পড়ছি। তো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর মিশন মাধ্যমিকের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক বেশি তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বা থ্যাংক ইউ বলছি। তো তোমরা একটা জিনিস করতে পারো ভাই, পুরো ফ্রিতে সাবস্ক্রাইব তো করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, যাতে আমি একটু হলে উৎসাহ পাই ভাই। কারণ এমনি তো তেমন কিছু হচ্ছে না, তবে যেটা মন থেকে ভালো লাগে সেই হিসেবে যেহেতু কাজ করছি, তাই তোমরা আরও বেশি আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ ভাই লাইক তো ভাই একটু দিও, তা বুঝতে পারবো। ঠিক আছে, তো দিস ইজ মাচ ফর দ্য ডে। আর চলো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ আবার তোমাদেরকে। তো বাই।